বিগত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল যে এক্সেল শিট আমরা কিভাবে ওপেন করব, এর নাম কি, মেনু বার, রিবন বার, ফর্মুলা বার, স্ক্রল বার, এরপরে নিচের স্ট্যাটাস বার। এরপরে আমরা শিখেছি এই শিটটার নাম কি, ওয়ার্কশিট। এরপরে রো, কলাম, সেল, এরপরে যোগ করার নিয়ম শিখেছি আমরা 4 পদ্ধতিতে। একটা হলো ক্লিক প্লাস, টাইপ প্লাস, দ্বিতীয় ক্লিক প্লাস, এরপর সাম, এরপর অটো সাম। গত ক্লাসের আমাদের আলোচনা ছিল। ভাই কেউ কথা না বলে, ক্লাসের স্যার, পরিবেশকে নষ্ট না করি, আওয়াজ আসতেছে। ক্লাসের পরিবেশটাকেও নষ্ট না করি। কি ভাই সময় দিতে পারবেন? একজনকে আমি হোস্ট করে দিতে চাই। লব্বাইক, আমি আছি। কাকে দিব বলেন? আমি আছি হুজুর। 10টা বাজে রবিউল ইসলাম ভাই। 500। জি। ঠিক আছে, এখন আওজা না এয়ারফোনটা আড়াই আছে, শুনলে হইব, শোনা যায় না কিছু। ঠিক আছে, কি করছিস, বুঝে আসলে কথা, চেষ্টা করিস না যাবা। আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসের আলোচনার সংক্ষিপ্ত সামারি আলোচনা করলাম। আমরা এখন সংক্ষিপ্ত আকারে আমাদের মেনু বার থেকে রিবন বারের কিছু পরিচয় জানবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম যে মেনু রয়েছে, এই মেনুটা হলো ফাইল মেনু। কি মেনু? ফাইল মেনু। ফাইল মেনু। দেখেন তো এখানে যে মেনুগুলো আছে, এই মেনুগুলোর সাথে আপনারা পরিচিত কিনা? জি। জি। জি স্যার, জি। কোথায় শিখেছিলেন? হোম, লেআউট। ইনসার্ট, আপনার এটা তো ওটা এগুলো আলোচনা আছে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ডে। তাহলে দেখেন প্রথমে সেভ ছিল, অর্থাৎ আমি যেটা লিখলাম এটাকে সংরক্ষণ রাখার জন্য সেভ, তাই তো? জি। আচ্ছা, দ্বিতীয় হলো সেভ অ্যাস। সেভ অ্যাস এর কয় কাজ মনে আছে কারো? বলেন দেখি, কারোর মনে নেই তাই তো? স্যার, এখান থেকে সেট করা হয়, পিডিএফ ফাইল করা হয়। আচ্ছা, সেভ অ্যাস এর 3 কাজ। কয় কাজ? তিন তিন কাজ। কাজ। 3 কাজ। একটা হলো আমার মূল ফাইলকে রেখে মডিফাই করা, এটা হলো সেভ অ্যাস এর মাধ্যমে। দ্বিতীয় হলো সেভ অ্যাস এর মাধ্যমে কি করা? পিডিএফ করা, তাই তো? জি। আচ্ছা, 3 নাম্বার হলো সেভ অ্যাস এর মাধ্যমে কি করা বলেন দেখি? পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেভ করা। পাসওয়ার্ড সেভ করা। কোথায়? সেভ অ্যাস এর থেকে আসার পরে টুলস, জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে আসার পর পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড টু মডিফাই, পাসওয়ার্ড টু ওপেন এবং পাসওয়ার্ড টু মডিফাই। মডিফাই। তো আমরা যদি দুইটা ভিন্ন ভিন্ন দিতে চাই তাহলে ভিন্ন ভিন্ন, আর যদি অভিন্ন রাখতে চাই তাহলে অভিন্ন দিয়ে আমরা ওকে দিয়ে দিব, আমাদের পাসওয়ার্ড সেট হয়ে যাবে। আর যদি আমরা এভাবে খালি করে ওকে দিই তাহলে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড গুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে সেভ এস এর কয় কাজ গেল? তিন তিন কাজ। কাজ। 3 কাজ। ওপেন, ওপেনের কাজ কি? আমার কাছে অনেকগুলো ফাইল আছে, ফাইলগুলো কোথায় আছে সেখান থেকে কি করা? বের করা। কি করা? বের করা। বের বের করা। করা। বের করে বলেন, বের করে সেটার উপরে কাজ করা। সেটার উপরে কি করা? কাজ করা। কাজ কাজ করা, করা। মডিফাই করা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো ওপেন করা, ক্লোজ, আমি একটা ফাইলের ভিতরে আছি, সেই ফাইল থেকে বের হয়ে আসা। ঠিক আছে? জি। ফাইলের ভিতরে আছি, সেই ফাইল থেকে কি হওয়া? বের হয়ে বের বের হয়ে আসা। হওয়া। আসা। আচ্ছা, এরপর রিসেন্ট ইনফো। ইনফো হলো আমি যে ফাইলটার ভিতরে আছি, ফাইলের তথ্য কি করা? জানা, ফাইলের তথ্য জানা। দেখেন কি জানা, দেখা যাবে না। কতটুকু সাইজ আছে, কি টাইটেল, ট্যাগ কি, এরপরে এক কথায় কোন ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি এনতে সেট করাও যায়
এবং এটা সংরক্ষণ করা যায়। বুঝতে পারছেন? শো অল জি প্রপার্টিজ, এটার একবারে বিস্তারিত তথ্য এখানে পাইতে পারি আমাদের যতটুকু দরকার। এরপর কাজ রিসেন্টলি যে কাজগুলো করা হয়েছে, যে ফাইলগুলো ওপেন করা হয়েছে এবং এই ফাইলের ভিতরে যে ওয়ার্কশিট গুলো আছে তার প্রত্যেকটা কি এখানে আছে। আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছি সেই কাজগুলোকে আমরা এখান থেকে দেখতে পাবো। New, আমরা এখান থেকেও নতুন কোনো ফাইল নিতে চাই, তবে এখানকার নিউ কেন ব্যবহার হয়? আমরা কাজ করতেছি, কাজ অবস্থায় কেউ একজন আসলো যে ভাই আমার এই কাজটা একটু আর্জেন্ট দরকার, আমারটা একটু করে দেন। তখন আর অন্যভাবে বের করার দরকার নেই, এখান থেকে ফাইলে চলে আসবেন, আসার পরে নিউতে আসার পরে আপনার এই যে ক্রিয়েটে যখন দিবেন তখন দেখেন আপনার নতুন একটা শীট চলে আসবে, নতুন শীট। চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি স্যার। তাহলে এরপরে রিসেন্টের পর নিউ গেল, এরপর প্রিন্ট কি প্রিন্ট প্রিন্ট। প্রিন্ট খেয়াল করবেন। প্রিন্টে আসলাম, আমার প্রিন্টার সেট করা আছে যার কারণে আমার এখানে প্রিন্টার দেখাচ্ছে, আপনাদের হয়তো প্রিন্টার দেখাবে না। জি বুঝতে পারছেন? আপনাদের প্রিন্টার হয়তো বা দেখাবে না, তাহলে আপনাদের কি দেখাবে? আপনাদের এখানে কি দেখাবে? পিডিএফ, মাইক্রোসফট প্রিন্টু পিডিএফ বা অন্যান্য যা আছে সেগুলো দেখাবে। আচ্ছা, কপি কপি এটা এখানকার কাজ। এরপর দেখেন আমার পেজ কত থেকে কত পর্যন্ত পেজ করতে চাই, আমি প্রিন্ট করতে চাই, এখানে পেজ নাম্বার, পেজটা কোথা থেকে করতে চাই শুরু শেষ এটা প্রিন্টারের উপর নির্ভরশীল। এরপরে যদি পেজ থাকে, 1 নাম্বার পেজ একসাথে সবগুলো আসবে, এরপর 2 নাম্বার, এরপর 3 নাম্বার আসবে, নাকি সেট হয়ে আসবে 1 2 3 4 5 6, মনে করেন আমার 20 পৃষ্ঠা এবং 15 কপি প্রিন্ট করব। 20 পৃষ্ঠা কয় কপি? 15 কপি। 15 কপি। এখন আমি যদি চাই যে 20 পৃষ্ঠায় 1 নাম্বার কপি সব একসাথে আসবে, 2 নাম্বার কপি একসাথে আসবে, তাহলে আমরা এখানে দেব 1 1 1 2 2 2 3 3 3, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, স্যার। কালেক্টেড। আচ্ছা, আর কালেক্টেড যদি হয় তার মানে আমরা শীট তৈরি করতে চাই, তখন আমরা কি কালেক্টেড দিয়ে দিব। তখন কি হবে? 1 থেকে 20 পর্যন্ত প্রথমে আগে বের হবে, এরপরে আবার 1 থেকে 20 পর্যন্ত আরেকটা বের হবে, এইভাবে 15টা সেট বের হয়ে আসবে। আপনি সিরিয়ালে 15টা গুনে গুনে পিন আপ করবেন, আপনার কি হয়ে যাবে? বলেন, শীট রেডি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এখানকার কাজ হলো আমার প্রিন্টটা হলো পোর্ট্রেট হবে, ল্যান্ডস্কেপ হবে। এখন যদি পোর্ট্রেট হয় লম্বালম্বি, ল্যান্ডস্কেপ হলে পাশাপাশি, এই দেখেন আমার এটা পাশাপাশি চলে আসলো। এখন আমার কেমন লাগবে তার উপর নির্ভরশীল আমার এটা কি করতে হবে, কি পেজে করতে চান সেই পেজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার A4, সাধারণত A4 এর কাজ বেশি হয় যার কারণে A4। মার্জ, চতুর্দিকের ফাঁকা কেমন থাকবে এই ফাঁকাটা আপনি কাস্টম মার্জ করে নিতে পারবেন, অর্থাৎ কতটুকু রাখতে চান, উপরে নিচে সাইডে চতুর্দিকে কতটুকু ফাঁকা রাখতে চান আপনি সেটা এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে পেজ নাম্বার নিতে পারবেন, মার্জ দিতে পারবেন, এরপরে হেডার ফুটার যদি দিতে চান হেডার ফুটার দিতে পারবেন। এরপরে শীটের অন্যান্য কাজ যেটা, অর্থাৎ এখানকার শীট তো একসাথে একাধিক। এখন আপনার মনে করেন যে এই যে এইভাবে আপনার শীটটা আছে, আপনার পাশাপাশিও আসে উপর নিচে আসে, আপনার প্রিন্টের সময় কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। এখন দেখেন এখানে যেটা আছে যে আমার যদি উপর নিচ থাকে তাহলে উপর থেকে নিচে আসবে, এরপর আবার দ্বিতীয় লাইনে উপরে যাবে আবার নিচে আসবে, এইভাবে আরো যদি লাইন থাকে উপরে যাবে নিচে আসবে। আপনার যদি মনে চায় না আমি উপরের লাইনটা আগে করব, তাহলে উপরের প্রথম একটা, এরপরে আরেকটা, এইভাবে উপরের লাইন, এরপরে নিচের লাইন, এরপরে 3 নাম্বার লাইন, এভাবে যতগুলো লাইন থাকবে ততগুলো লাইন এখানে কি হবে, চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে আমার এই লাইনটা আমি বুঝবো কিভাবে, আমি যখন প্রিন্টে দিব, প্রিন্টে দেওয়ার পরে কি কেটে দিব বা অন্য কিছুতে যাব, প্রিন্টে দেওয়ার পরে যখন কি করব, কেটে দিব, তাহলে দেখতে পারবো এই দেখেন আমার একটা দাগ আসছে, দেখতে পাচ্ছেন? জি দাগ দেখা যায়, জি দেখা যায়। পুরো পেজ, পুরো পেজ একটা দাগে চলে আসছে। তার মানে এই পর্যন্ত 1 পেজ, এটা 2 পেজ, 3 পেজ, 4 পেজ, এটা যতক্ষণ পর্যন্ত দাগ আছে প্রত্যেকটা আলাদা আলাদা
পেজ, পেজ। বুঝতে পারছেন? প্রথম যেটা জি দেখতে স্যার। যে এই যে 1 2 এইভাবে সিরিয়ালে আসবে, এরপরে দ্বিতীয় লাইন আসবে, লাইন আসবে, এইভাবে সিরিয়ালে আসবে। আর দ্বিতীয় যেটা দেখাচ্ছিলাম এইভাবে প্রথম থেকে এক লাইন আসবে, এরপরে এই লাইন আসবে, এইভাবে এই লাইন আসবে। এই লাইন দ্বারা আপনারা আবার এক একটা সেল বুঝেন না, এক একটা রো বা কলাম বুঝবেন না। আমাদের এখানে পুরা পেজ যেটুকু আছে সেটুকু। সামিউল ভাই আপনি একটু খেয়াল রাখেন, আওয়াজ আসতেছে। জি দেখতেছি। তো এই ছিল আমাদের কি ফাইলের কিছু কাজ। এখন এখানে অপশন আছে, অপশন যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা অপশনগুলো কি করব, ব্যবহার করব। সর্বশেষ যেটা আছে এক্সিট, এক্সিট হয়ে গেল। শব্দ আসতেছে স্যার। স্যার ওনাকে মিউট করে দেওয়ার পরে উনি আবার আনমিউট হয়ে যাইতেছে। আওয়াজ আসছে না স্যার। এখন আর আসবে না, রিমুভ করে দিয়েছে, বাধ্য হলাম। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা এখানে এতক্ষণ ধরে ফাইল মেনুর যে সমস্ত অপশন জানলাম, আমরা পূর্বেও জেনেছি, নতুন ভাবে আরেকবার আলোচনা। দ্বিতীয় আছে হোম মেনু। কি মেনু? হোম মেনু। হোম মেনু। হোম মেনুতে আমাদের সব পরিচিত, তাই তো? জি বলেন, জি স্যার, হোম মেনুতে আমাদের সব পরিচিত। পরিচিত। প্রথম দেখেন হোম মেনুতে কাট, কপি, পেস্ট। পেস্টে কিছু নেই, কেন বলেন তো? বলতে পারবেন কেউ? যেহেতু কিছু কপি করা নাই। আপনার কপি করে নেই এখানে। কপি বা কাট করা নেই, করা হয় না। কোনো কিছু কপি বা কাট করা নেই। কাট। আমি যখন কোনোটা কপি বা কাট করব তখন কি হয়ে যাবে, দেখেন পেস্ট। অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে কাট, জি। পেস্ট এটা হয়ে গেল। এরপরে এলো ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারে কি কাজ মনে আছে? ফরম্যাট। ফরম্যাট প্রিন্টারের কাজ মনে আছে কারো? বলেন। আমার সেম লেখা অন্য আরেক জায়গায় ব্যবহার করতে চাই, সেম জি ফন্ট, সেম ডিজাইন, সেম কালার, সবকিছু অন্য আরেক জায়গায় ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে আমরা যেটার মতো করতে চাই, তাহলে আমাদের আগে কিছু কাজ করে নিতে হবে। এটা বোল্ড করে দিলাম, ঠিক আছে? এরপর ফন্ট সাইজ জি মনে করেন 20 করে দিলাম, নিচে দাগ দিলাম, ঠিক করে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। জি। কাজ আমি করলাম, এই সেম কাজটা আরেকটার ভিতর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তখন এই আমাকে লেখাটা মার্ক করতে হয়তোবা হবে। আমার প্রত্যেকটা ফাংশন এখানে আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আর সহজ পদ্ধতি হলো যে আমি এখানে কার্সর পয়েন্ট রাখার পরে ফরম্যাট প্রিন্টার দিলাম, এরপরে আমি যে ঘরটাকে করতে চাই সেই ঘরে দিলাম। দেখেন আমার সবগুলো কমান্ড এখানে ব্যবহার হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? জি জি স্যার। জি। ফরম্যাট প্রিন্টারের কাজ। কিসের? ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার। প্রিন্টারের কাজ। আচ্ছা, তাহলে এটা ছিল ফরম্যাট প্রিন্টারের কাজ। এটা তাহলে আমার ক্লিপবোর্ড যে গ্রুপটা ছিল এই গ্রুপের কাজ শেষ। জি স্যার। গ্রুপ হলো, দেখেন ফন্ট। ফন্ট আমাদের জি কালেকশনে যত রকম ফন্ট থাকবে সেই হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। পারবো। ফন্ট সাইজ, আমাদের প্রয়োজন মাফিক ফন্ট সাইজ কি করব, আমরা ব্যবহার করব। ফন্ট সাইজ একে একে বড় করা, ছোট করা, এগুলো আমরা শিখেছি, জানি। আমাদের এটার তেমন কি নাই, প্রয়োজন নেই। বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন করা, এগুলো আমরা সকলেই ব্যবহার করেছি। এখানে যে জিনিসটা জি ব্যবহার হতে পারে সেটা হলো, আমাদের দেখেন এখানে সেল আছে, রো আছে, কলাম আছে, সবকিছুই আছে, দাগ আছে, কিন্তু এই দাগগুলো কি হয় না, ব্যবহার হয় না। এখন আমরা যদি টেবলের মতো দেখতে চাই তাহলে আমরা মার্ক করব যতটুকু দরকার, এরপর এখান থেকে আমরা কি করে নিব, অল বর্ডার করে নিব, তাহলে বর্ডার হয়ে যাবে। বুঝতে পারছেন? আবারও দেখেন যেটুকু জি আমি অর্ডার করতে চাই এগুলো মার্ক করে নিব, নেওয়ার পরে অল বর্ডার। যদি আমি মনে করি না সাইড বর্ডার দিব, শুধু সাইডে থাকবে, তাহলে শুধু সাইডে মার্ক করার পরে এখান থেকে কি শুধু আউটসাইড বর্ডার,
এখান থেকে যা যা লাগবে উপর নিচ সাইড আমরা কি বর্ডার ব্যবহার করতে পারবো। যদি আমার বর্ডার না লাগে, নো বর্ডার দিব, তাহলে বর্ডার সবগুলো কি হয়ে যাবে, উঠে যাবে। চলে যাবে। উঠে যাবে। আচ্ছা, অনেক সময় দেখেন আমাদের নিচে কালার করার প্রয়োজন হয়। নিচে কি কালার করার প্রয়োজন হয়, প্রয়োজন হয়। এটাকে বলে ফিল কালার। কি কালার? ফিল কালার। ফিল কালার। ফিল কালার আমার এখানে নির্ধারিত কিছু কালার আছে, আমরা চাইলে এখান থেকে কালার নিতে পারি, অথবা মোর কালারে গিয়ে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড এবং কাস্টম, স্ট্যান্ডার্ড এখানে নির্ধারিত অনেকগুলো কালার দেওয়া আছে, আমরা এখান থেকে বাছাই করে নিতে পারি, অথবা কাস্টম কালার আমি আমার মতো কি তৈরি করে নিতে পারি, যেমন দরকার তেমন। বুঝতে পারছেন? জি জি। স্যার। এখন যদি কখনো ব্যবহার করে থাকি, ব্যবহার করলাম, আমি রাখতে চাই না, সেক্ষেত্রে এখান থেকে নো ফিল কালারে দিয়ে দিব, তাহলে ফিল কালার কি উঠে যাবে। আউট হয়ে যাবে। আচ্ছা, এখন হলো এরপরে যেটা আছে লেখার কালার। আমরা চাইলে লেখাকে কালার করতে পারি। আমরা মার্ক করব, মার্ক করার পরে যে কালারটা দিব লেখাটা সেই কালার হয়ে যাবে। লেখার হয়ে ভিতরে যাবে। ডিজাইন করতে চাইলে এখানেও যদি মোর কালারে যাই, আমরা এখান থেকে লেখা কি করতে পারবো, ডিজাইন করতে পারবো, যদি আমাদের কি হয় দরকার হয়। আর যদি দরকার না হয় তাহলে আমরা কালার করব না। এরপরে আমাদের এখানে যা কিছু আছে তার ভিতর নতুন একটা জিনিস, সেটা হলো নতুন আবার পুরাতন, নতুন আবার পুরাতন। পুরা আমরা টেবিলের ভিতরে মোট 9টা, কয়টা 9টা। লাইন পেয়েছিলাম। লাইনের ভিতরে কয়টা, 9টা। 9টা লাইন 9টার সংক্ষিপ্ত আকারে আমাদের এখানে বিদ্যমান আছে। যেমন দেখেন, আমি এটাকে দেখাই, পরীক্ষার্থীর নাম লেখাটা এখন কোথায় আছে, মাঝখানে আছে। দেখেন এখানে মাঝখান আর এখানেও মাঝখান, অর্থাৎ আমি চাইলে এইটাকেই 3 ভাবে রাখতে পারি। মাঝখানে থেকে দেখেন সাইটে, এই সাইটে চলে আসলো, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। দেখতে পাচ্ছি। রাখতে পারি। এটা ছিল এখানকার মাঝখান। এবার দেখেন টপ, লেখাটা কিন্তু উপর নিচের ভিতরে উপরে চলে গেল। এই থাকা জি স্যার। আমি কোনায় নিতে পারি, এই কোনায় নিতে পারি, অথবা মাঝখানে রাখতে পারি। এবার আসলো নিচের লাইনে, লাইনের নিচে এই সাইডে, দুই সাইডে যে কোনো সাইডে নিতে পারি, মিডিলে রাখতে পারি। আমার যদি এমন প্রয়োজন হয় যে আমি উপর থেকেও মিডিলে রাখবো এবং সাইড থেকেও মিডিলে রাখবো, তাহলে এখানকার মাঝেরটা এবং উপরের সেন্টারটা আমরা select করে নিব। জাকারিয়া ভাই থেকে আওয়াজ আসতেছে, আরো কার কার আওয়াজ আসতেছে, আমরা একটু যাদের আওয়াজ আসে তারা অফ হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের কি অ্যালাইনমেন্ট। কি ছিল? Alignment। অ্যালাইনমেন্ট। অনেক সময় দেখা যায় যে আমাদের অল্পর জন্য জায়গা সংকুলন হয় না, যার কারণে লেখা একটু বাঁকা করতে হয়। দেখেন হালকা পাতলা চাইলে আমরা কি বাঁকা করে আমাদের কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আমাদের প্রয়োজন মাফিক যেমন লাগে সেইভাবে কি ব্যবহার করতে পারবো। আমরা চাইলে ব্যাক আসতে পারবো। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে আমাদের এই এখানকার কাজ হলো, মনে করেন এই লেখার মাঝখানে লেখার সূচনাতে আমি একটু ফাঁকা দিতে চাই, তাহলে এখান থেকে স্পেস দিয়ে দিব যতটুকু দরকার। যদি আমি না দিতে চাই, ব্যাক চাইলে ব্যাক যেতে পারবো। আমাদের লাইনের ভিতরে যদি আমাদের একটু কোণা থেকে ফাঁকা দরকার হয়, তাহলে আমরা কি এখান থেকে ফাঁকা দিয়ে নিতে পারবো। প্রয়োজন মাফিক আবার কি চেঞ্জ করে নিতে পারবো। এখানে আছে পারবো। টেক্সট ডিরেকশন। কি টেক্সট ডিরেকশন? ডিরেকশন। টেক্সট ডিরেকশনটা কি? আমরা আরবি এবং আরবি উর্দু এবং বাংলা ব্যবহারের জন্য আমরা টেক্সট ডিরেকশন ব্যবহার করে থাকি। আমাদের আরবি উর্দু বা ডান পাশের যেটা হয়, তাহলে আমরা কি রাইট টু লেফট ব্যবহার করব। আর যদি বাংলা, অঙ্ক, ইংরেজি বা এই জাতীয় জিনিস হয়, তাহলে কি লেফট টু রাইট আমরা কি করব, ব্যবহার করব। এগুলো আমাদের সবই কি পুরাতন। আমাদের এখন যে জিনিসটা শেখা দরকার, মার্জ এন্ড সেন্টার। এই মার্জ এন্ড সেন্টার দেখানোর জন্য আমি আগে বর্ডার দিয়ে নিলাম। বিষয়টা দেখেন, মার্জ অর্থ ভাঙা, কি করা, ভাঙা। ভাঙা। তাহলে ভাঙবো কিভাবে? মনে করেন আমাদের একটা ঘর আছে, ঘরের মাঝখানে দেওয়াল দিয়ে 2টা ঘর করে ফেলা হয়েছে। কেন করা হয়েছিল? পারস্পরিক একটা দ্বন্দ্ব হয়েছিল। অথবা
আগে থেকেই আমাদের দুইটা ঘর ছিল, এখন আমাদের ছোট ঘরে হচ্ছে না, বড় ঘর লাগবে। যেমন কথার কথা, হেফখানা আগে আমাদের সংক্ষিপ্ত পরিসরে ছিল, ছাত্র বৃদ্ধি হওয়ার কারণে এখন 2 ঘরে নেওয়া কষ্টকর। আবার এই মুহূর্তে বড় ঘর করব সেটাও সম্ভব না। এখন সিদ্ধান্ত কি? মাঝখানে ভেঙে ফেলো, পার্টিশন ভেঙে ফেলো, এক করে ফেলো। কি বলেন? অনেক সময় প্রয়োজন হয় জি না এরকম? জি স্যার। জি তাহলে পার্টিশন ভাঙার জন্য আমরা যেই পার্টিশন গুলো ভাঙতে চাই, যেই যেই ঘরগুলো এক করতে চাই, সেগুলো আমরা মার্ক করে নিব। কি করে নিব? মার্ক করে নিব। মার্ক করবো। মার্ক যখন করে নিব, মার্ক করে নেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার, সেন্টার। মার্স এন্ড সেন্টার। আমরা যদি সরাসরি করি তাহলে মার্জ হয়ে যাবে এবং সেন্টারে চলে যাবে। আমাদের ভিতরে কিছু অপশন আছে, মার্জ সেন্টার আছে, এরপরে হলো মার্জ অ্যাক্রস আছে, মার্জ সেলস আছে এবং আনমার্জ সেলস। এখন মার্জ অ্যান্ড সেন্টার এটা আমরা পরে দেখি, তার আগে যে জিনিসটা আমরা দেখি মার্জ সেলস, অর্থাৎ আমি যতগুলো ঘরকে মার্ক করব প্রত্যেকটা একসাথে কি ভেঙে যাবে। যেমন দেখেন ভেঙে গেল, জি বুঝতে পারছেন? আবার এটাকে জি যদি ফেরত আনতে চাই, আনমার্জ সেলস, আবার ফেরত আসলো। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন আমাদের এখানে অনেক সময় দরকার পড়ে যে, যেমন দেখেন আমরা এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা লাইন বাই লাইন আমার কি একটা ঘর লাগবে, তবে প্রত্যেকটা রো আমার দরকার, প্রত্যেকটা রো দরকার, একটা কলাম হয়ে যাবে কিন্তু রো আমার প্রত্যেকটা দরকার। একদম। তখন কি করব? তখনকার কাজ হলো আমরা রেফারেন্স ব্যবহার করব। দেখেন আমার এখানে কয়টা হয়ে গেছে, প্রত্যেকটা রো একটা হয়ে আছে গেছে। কিন্তু কলাম একটা হয়ে গেছে। বুঝতে পারছেন? প্রত্যেকটা রো জি আছে কিন্তু কি কলাম একটা হয়ে গেছে। একটা। আমরা যদি আবার ফিরে আসতে চাই তাহলে আনমার্ক সেলস, তাহলে আমাদের দেখেন আবার ফিরে আসলো। বুঝতে পারছেন? আর সর্ব অবস্থায় আমরা যদি কাজ করতে চাই, আমরা পুরা ঘর যতটুকু সিলেক্ট করব ততটুকু করতে চাই, তাহলে আমরা এখান থেকে সরাসরি মার্জ সেন্টারে যাব, তাহলে মার্জ হয়ে যাবে। আর যদি না চাই, আবার এখানে ক্লিক করলে আমার অটোমেটিক আগের অবস্থায় ফেরত আসবে। এই মার্জ এবং সেন্টার এই জিনিসটা বুঝতে কারো বাকি আছে কিনা, শর্টকাট মানে অতিরিক্ত প্রশ্ন ছাড়া একটু জিজ্ঞাসা করবেন। বুঝতে পারছেন কিনা? জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে কয়েকটা বিষয় ছিল, সেটা হলো আমাদের যেদিকে যেভাবে দরকার সেদিকে আমরা সেই করব, ব্যবহার করব। যখন ব্যবহার শেষ তখন আর কোনো প্রয়োজন পড়বে না। বুঝতে পারছেন? যেমন দেখেন জি কি ব্যবহারে লাগতে পারে। যেমন দেখেন আমাদের এখানে মাদ্রাসার নামটা দেওয়া হয়েছে, মাদ্রাসার নাম পুরোটা জায়গা মিলে, আর এরপরে প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, ঘর আছে। রো এবং কলাম মাদ্রাসার আছে। নামের জন্য যদি এরকম যে কোনো একটা ঘর সিলেক্ট করি, মাদ্রাসার নাম লেখাও যাবে না আর পরিপূর্ণ দেখাও যাবে না। বুঝতে পারছেন? যার কারণে জি কি করা হয়েছে, মার্জ করা হয়েছে। মার্জ করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে শুরুতে 0 আছে, দেখতে পাচ্ছেন? জিরো জি ওয়ান, 02, জি জি 04। এখন আমাদের এই জিনিসটা অনেক সময় দরকার পড়ে বাইরে। যেমন দেখেন 01 লিখলাম, নিচে চলে আসলাম, 0 কেটে গেল। জি বলতে পারেন কেন? তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার যখন এখানে কি থাকবে, কার্সার পয়েন্ট থাকবে আচ্ছা, থাকবে। এই সেলের ভিতরে, তাহলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, জেনারেল। কিন্তু আমি যখন এখানে কার্সার পয়েন্ট রাখবো তখন এখানে কি দেখা যাচ্ছে, টেক্সট। টেক্স। তার মানে এখানকার মুডটা চেঞ্জ করা আছে, মুড কি করা আছে, চেঞ্জ করা চেঞ্জ। আছে। আমি যদি আমার এই কলামটা, এই কলামটার মুড চেঞ্জ করতে চাই এবং সবগুলো লেখা করতে চাই, তাহলে আমরা টেক্সটে নিয়ে যাব। টেক্সটে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখবো 01930। এখন দেখেন শুরুতে 0 রয়ে গেছে। এখন এই ঘর থেকে যতটুকুই আমি 02 লিখলাম, দেখেন 02 চলে আসছে, 03 লিখলাম, 03 চলে আসছে। কিন্তু এর পাশের ঘরে যদি আমি লিখতে চাই তাহলে কি লেখা সম্ভব হবে না। বুঝতে পারছেন? জি এখন এখানে অনেকগুলো মুড আছে, অনেকগুলো মুড আছে, মুড আছে। মুড আছে, টাইম মুড আছে, আমাদের যে মুডটা দরকার পড়ে ডেট মুড আছে, শর্ট ডেট, লং ডেট মুড আছে, আমাদের যে মুডটা এখানে দরকার পড়ে
দেখেন আমি একটা লিখলাম সানডে এপ্রিল 3, 2448 কি চলে আসলো, যাই হোক। এখানে দেখেন ডেট মোড দেওয়া হয়েছিল এখানে, আমি এখানে ডেট লিখলাম, আজকের ডেট কত? Saturday. 31/08/2024, তাই তো? জি এখানে মনে হয় বেশি হয়ে গিয়েছে, 31/08/24। আচ্ছা, লেখা হচ্ছে না যার কারণে উল্টাপাল্টা আসতেছে, যাই হোক এখানে আর কি ডেটটা আসবে। এরপরে এখানকার নাম্বার মোড আছে, আমাদের যেটা দরকার পড়ে সাধারণত জেনারেল দরকার পড়ে আর হলো টেক্সট, এই দুইটা দরকার পড়ে। এছাড়া কখনো যদি আমাদের কি পার্সেন্টেজ দরকার পড়ে এখান থেকে পার্সেন্টেজ নিতে পারবো, টাকা পয়সা দরকার পড়লে কারেন্সি দিতে পারবো, কারেন্সি দিলে আমাদের টাকার অটোমেটিক চলে আসবে। তো এই ছিল আমাদের মোডের আলোচনা। তো এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে আমাদের যদি মোবাইল নাম্বার বা অন্য জিনিস লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? টেক্সট মোড ব্যবহার করব। টেক্সট দিয়ে ব্যবহার করতে পারি, তাহলে শুরুতে 0 আসবে। এখন দেখেন আমরা এতদিন কলামে যা লিখেছিলাম টেবিলের ভিতরে, যে 1 2 3 লেখার দরকার পড়লে আমরা ধারাবাহিক লিখতে হয়েছে, তাই তো? আমরা এখন যদি জি লিখতে চাই তাহলে আমরা আগে এটাকে টেক্সট মোডে নিয়ে আসি, টেক্সট মোডে নিয়ে আসলাম। এরপরে 01, এরপরে 02, আমি দুইটা পাশাপাশি দিলাম। দুইটা কেন দিতে হবে? মানে এখানে দুইটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার পাশাপাশি ধারাবাহিক একটার সাথে আরেকটার দূরত্ব কতটুকু এটা যাচাই করার জন্য। এখন 1 আর 2 তার মানে প্রত্যেকটা পাশাপাশি, আমি প্লাস চিহ্ন ধরে যত দূর দূরে টানবো তত সিরিয়াল চলে আসছে, দেখছেন? জি বুঝতে পারছেন সবাই? জি স্যার। কিন্তু সিরিয়াল চলে আসছে, দেখছেন? জি স্যার আচ্ছা, মানে যে জিরো আমি আবার বুঝি নাই। ভালো হইতো। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না, আমি আরেকবার দেখাচ্ছি, শোনেন। 0টার জন্য আমাদের জেনারেল মুড থেকে টেক্সট মুডে নিয়ে আসলে শুরুতে 0 আসবে, টেক্সট মুড না নিয়ে আসলে 0 আসবে না। তো মার্কের ক্ষেত্রে আমার যদি মনে হয় যে আমি কি করব, শুধু বেজোড় সংখ্যাগুলো লিখবো, তাহলে এখানে 0 3 দিলাম, 1-এর পরে কত আছে? 3 দেওয়া। 3 তাহলে দেখেন আমি যখন এখানে টানবো আমার প্রত্যেকটা 1 3 5 7 9 11 13 15 17 19 21, বুঝতে পারছেন? জি আচ্ছা, এবার দেখেন 02 দিলাম, এরপরে 04 04 বুঝছেন? জি 2 4 6 8 10 12 14 16 18 20। এখন দেখেন একটা ম্যাজিক, আমাদের যদি 3-এর ঘরের নামটা দরকার পড়ে, 3 জি দিলাম, 6 দিলাম, প্রথম দুইটা দিলাম, 3 একে 3 3 দুগুণে 6, 6 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21 চলে এসছে। জি 4-এর ঘরের নামটা দরকার, 4 একে 4, 4 দুগুণে 8, খালি প্রথম দুইটা দিবেন। এরপর দেখেন এসছে। জি 5-এর ঘরের নামটা 5 10, দুইটা দেওয়ার পরে টান মারবেন। এইভাবে আপনার দূরত্ব যতটুকু দরকার ততটুকু দূরত্ব নিয়ে আপনি করবেন, আর এটা চলে আসবে। আপনি যদি মনে করেন যে আপনার তারিখ দরকার, কি তারিখ, তারিখ 1 তারিখ বরাবর নিচে 8 তারিখ আসে, 1 তারিখ বরাবর নিচে কয় তারিখ আসে? 8 8 তারিখ আসে। যেমন কথার কথা আমরা ক্যালেন্ডার করতে চাই, তাহলে উপরে লিখলাম 1, নিচে লিখলাম 8, 8 আমরা ক্যালেন্ডার করলাম, 29 পর্যন্ত চলে আসলো, তাই তো? এবার জি দিলাম 2 9,
আচ্ছা, এখানে টেক্সট মোড করা নেই। টেক্সট মোড করে নিচ্ছি সুবিধার জন্য। চলে আসলো, তাই তো? জি তাহলে 3-এর পরে কত হবে? 10। চলে আসলো। জি 4-এর পরে 11, 25। 5-এর পরে 12 12। 6-এর পরে 13 13। 7-এর পরে 14 তাহলে দেখেন, আমাদের একটা ক্যালেন্ডার হয়ে গেল এখানে, তাই না? জি আমরা চাইলে এভাবে যে কোনো মাসের ক্যালেন্ডার আমরা কি করে নিতে পারবো? বানিয়ে নিতে। তৈরি করতে পারবো। বুঝতে পারছেন? জি অথবা আমাদের ডেট জানা দরকার, তাহলে আমরা এই কথার কথা, এটা যদি শনিবার হয় তাহলে শনিবার দিনে, এই মাসের শনিবার দিনে 1, 8, 15, 22, 29 এই তারিখগুলো পাওয়া যাবে। ঠিক এইভাবে আমাদের কি যেভাবে দরকার আমরা সেইভাবে কি করতে পারবো? সিলেক্ট করে নিতে পারবো। এটা পারবো। ছিল আমাদের সংখ্যা অটো ভাবে তোলার জন্য। কিভাবে? অটো ভাবে, অটো ভাবে চলার জন্য যেটা অটো চলে আসবে, যার জন্য আমাকে কি করতে হবে না, আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। পড়বে না। বুঝতে পারছেন? আচ্ছা, জি এবার আসি আমাদের পরবর্তী ঘর। এই ঘরের ভিতরে আমরা 2টা কমান্ড শিখবো আজকে। কয়টা? 2টা কমান্ড। 2টা যে কমান্ড গুলো আমার এখানে অলরেডি কি করা আছে, ব্যবহার করা আছে। কি করা আছে? ব্যবহার করা আছে। আমরা অন্য আরেকটা জায়গায় যাই। দেখেন, আমরা এখান থেকে যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো নিচ পর্যন্ত মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এখান থেকে মেনুতে গেলাম, প্রথম লাইনে গ্রেটার দেন লেস দেন, আমরা গ্রেটার দেন গেলাম। গ্রেটার দেন মানে উপরে যাওয়ার পরে এখানে দিলাম আমরা 90। কত? 90। 90 90 দেওয়ার পরে আমার চাহিদা 90-এর উপরে যারা আছে তাদেরকে কি গ্রিন কালার দিব। গ্রিন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো এখন দেখেন, আমার এখানে যতগুলো কি 90-এর উপরে ছিল সবগুলো কি হয়ে গেছে? গ্রিন কালার হয়ে গ্রিন গেছে। কালার হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমার এখানে যারা ফেল আছে আমি তাদেরকে কি করতে, বাছাই করতে। লাল কালার। লেস দেন দিলাম, 33 দিলাম, এবং এখানে দিয়ে দিলাম রেড। ওকে, এখন দেখেন কি হয়ে গেল? লাল হয়ে গেল। লাল হয়ে গেল না? আচ্ছা। জি আচ্ছা, এরপরে আমি চাচ্ছি আরো আরেকটা জিনিস। এই দেখেন, এখানকার ভিতরে যারা কারা কারা 90-এর উপরে নাম্বার পেয়েছে সেগুলো সবুজ, আর যেগুলো কি 33-এর নিচে সেগুলো লাল। লাল। যেগুলো 33-এর নিচে এগুলো লাল। এখন দেখেন, আমি মাঝখান থেকে যদি যে কোনো একটা নাম্বার চেঞ্জ করি, কথার কথা এখানে কত আছে? 67 আছে। আমি এটা 90 করে ফেললাম। ও, 90-এর উপরে, তারপরে জি 90 বাদে 91 হতে হবে। কত? 91 উপরে 91 হতে হবে। বুঝতে পারছেন?
জি এই 92 দিলাম, অটোমেটিক এটা ব্যবহার হয়ে গেল। ঠিক এখানে 100 আছে, এই 100-র ক্ষেত্রে আমি 32 করে দিলাম, দেখেন লাল হয়ে গেল। আবার এই লালের ভিতরে আমি 50 করে দিলাম, এখানে সাদা জি হয়ে গেল। কারণ কি? কারণ আমার দুইটা কমান্ড দেওয়া আছে। কয়টা? দুইটা। দুইটা উপের উপরে আর একটা 33 নিচে। অর্থাৎ আমি যদি এখানে 33 লিখি তাও সাদা থাকবে, কারণ 33 আমার কমান্ডের বাইরে। নেই 33 কিসের বাইরে? আমার কমান্ডের কমান্ডের বাইরে। বাইরে। বুঝতে পারছেন? আচ্ছা, জি এরপরে হলো ফরম্যাট টেবিল। কি টেবিল আছে? ফরম্যাট টেবিল। ফরম্যাট এর আগে আপনারা দেখেছেন কোথায়? টেবিলের, ওয়ার্ডে। তাই না? জি তো এই টেবিলের ভিতর থেকে আপনারা টেবিলের স্টাইল যতগুলো, যেভাবে স্টাইল চান আপনি এখান থেকে দেখে দেখে কি স্টাইল করে নিতে পারবেন। পারবো। এরপরে দেখেন, আপনারা টেবিলের ভিতরে একটা নতুন জিনিস পেয়েছিলেন, সেটা হলো যে আমার, মনে করেন যে এই যে এখানে গণিত, এই গণিতের আগে একটা কি দরকার? কলাম দরকার। কিভাবে করব? ইনসার্টে যাবেন, হয়ে গেল। জি ইনসার্টে যাবেন, কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। হয়ে যাবে। আবার যদি মনে করেন না, এই কলামটা আমার অতিরিক্ত হয়ে গেল, ডিলিটে যাবেন, ডিলিট হয়ে যাবেন। ঠিক অনুরূপভাবে আপনি যদি কোনো রো ডিলিট করতে চান, কি রো ডিলিট করতে চান, রো রো তৈরি করতে চান, তখন আপনি এখান থেকে মার্ক করবেন, মার্ক করার পরে ইনসার্টে যাবেন, রো তৈরি হয়ে যাবে, ডিলিটে যাবেন, রো ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা মার্জ সেল শিখলেন, মার্জ সেন্টার শিখলেন। এরপরে হলো এখানে মার্কিং করা, অর্থাৎ নির্ধারিত নাম্বারের উপর থেকে নাম্বার মার্কিং করা অথবা নিচের নাম্বারগুলো মার্কিং করা, এগুলো শিখলেন। সেই জি সাথে এরপরে নতুন লাইন তৈরি করা, কলাম হোক রো হোক, নতুন তৈরি করা এবং ডিলিট করা, এটাও কি শিখলেন। ফরম্যাট, শিখলাম। ফরম্যাট এটা পরে শিখবেন। বাদ বাকি এখন আমি যে জিনিসটা আলোচনা করব এবং যেটা দেখাবো, আপনারা ইতিপূর্বে কি কি শিখেছিলেন মনে আছে? শুধু যোগ শিখেছিলেন, তাই না? জি যোগ শিখেছিলেন। আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা নতুন একটা নিব। নতুন একটা নিচ্ছি। নতুন নেওয়ার পরে এখান থেকে মনে করেন আমি মার্ক করে সবগুলো সূত্র নেম যে করে নিলাম। না, সূত্র না, সূত্র নেম যে করে নিলাম। ফন্ট আমি 20 করে নিলাম। জি এখন আমি ছোট্ট একটা বিয়োগ করে দেখাবো, কি জি বিয়োগটা খেয়াল করবেন। দেখেন, প্রথমে টাইপ, যোগ বিয়োগ করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করেন না কেন, সর্বপ্রথম যেই সেলে আপনি ফলাফল চান সেই সেলে সর্বপ্রথম কি দিতে হবে? ইকুয়াল, মানে সমান চিহ্ন। কি দিতে জি হবে? ইকুয়াল। ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আপনার কাজ কোন কোন ঘর নিয়ে করবেন সেই ঘরটা টাইপ করতে হবে, টাইপ স্টাইল। অর্থাৎ প্রথমে আছে A2, কি আছে? A2 A2। এরপরে বিয়োগ, জি এরপর কি আছে? B2। বুঝছেন? B2। জি আর আপনারা বলতে পারেন হুজুর ধ টু ন টু এগুলো আসতেছে কেন? কারণ আমার ওই যে উপরে দেখেন ফর্মুলা বারে A2 B2 আছে, খেয়াল করছেন? জি জি হ্যাঁ, হ্যাঁ, তার জি মানে ওটাই মূল। আমি এবার ওকে করে দিলাম, আমার এখানে 0 চলে আসলো। 0 আসার কারণ কি? আমার এখানে কিছু লেখা নেই, কিছু
লেখা নেই। লেখা নেই। তাহলে আমি কি করতে চাই? লিখতে চাই। যেমন কথার কথা 520, এখানে 520 চলে আসলো, কারণ এখনো কিছু বিয়োগ করি নাই। এখনো কিছু বিয়োগ করি নাই। করি নাই। ছোটকালে একটা গল্প শুনতাম, জিজ্ঞাসা করছে কি দিয়ে খাইছো? মুরগি দিয়ে। মুরগি কত বড়? এত বড়, হাত উপরে হাত দিয়ে দেখাইছে। এত বড় মুরগি হয়? কয় তলে হাত এখনো দিই নাই। আমাদেরকে তলের হাত এখনো দেওয়া হয় নাই। তলের হাত যখন দিব তখন এটা সীমানা বের হয়ে আসবে। কত দিলাম? কথার কথা 250 দিলাম। জি। দেখেন, তাহলে আমার কত ছিল? 520 520, থেকে 250 বিয়োগ দিলাম, তাহলে কত থাকে? 270। 70। কত থাকে? 270। এখন আমি এই ফর্মুলাকে যদি আরো নিচ পর্যন্ত নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই যে এখানে মার্ক করার পরে যে প্লাস চিহ্ন আসলে নিচে টেনে নিতে হবে। এখন দেখেন সবগুলো জিরো। জিরো হওয়ার কারণ, এগুলোতে আমার কিছু লেখা নেই। এগুলোতে কি করা নেই? কিছু। লেখা নেই। বুঝতে পারছেন? জি। আমি যখন লিখবো তখন কি হয়ে যাবে? এগুলো হয়ে যাবে। এখন দেখেন, আমি এইটাতে, যেটা মূল দেখাচ্ছি, এইটাতে অটোসামের মাধ্যমে কি করব? যোগ করব, অথবা এক একটা ঘর নিয়ে আমি যোগ করব। অটোসামে যদি যোগ করি, তাহলে অটোসামে ডাবল ক্লিক করলে আমার 270 চলে আসলো। কেন 270 আসলো? কারণ আমার এখানে শুধু একটা ঘরই আছে। আমি এখানে দলে কথার কথা দিলাম, দেন অটোমেটিক কি হয়ে যাচ্ছে? আমার যোগ হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে যাবে। আমি এখান থেকে যা যা লিখবো এখান থেকে মাইনাস হয়ে এখানে চলে আসবে। আর এই মাইনাস গুলো আবার কি হয়ে যাবে? এখানে নিচে যোগ চলে যোগ আসবে। হবে। বুঝতে পারছেন? জি। সেম কাজটা যদি আমি গুণের ভিতর করতে চাই, কিসের ভিতরে? গুণের ভিতরে। তাহলে আমি জি। কি করব? এই যে এখানে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নকে আমি গুণ চিহ্নে রূপান্তর করে দিলাম। জি। এটা দিয়ে দিলাম। এখন দেখেন, আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, দেখেন গুণ করলাম। বুঝতে পারছেন? জি। কি করলাম? শুধু চিহ্ন চেঞ্জ করেছি ফর্মুলা বার থেকে। আমি দেখেন আবার এখানে আসার পরে ফর্মুলা বার থেকে চিহ্ন ভাগ করে দিলাম, এবং এগুলা নিচ পর্যন্ত নিয়ে আসলাম। এখানে কিছু আসে নাই, কারণ হলো আমার কিছু লেখা নেই। জি। দেখছেন? আমি যখন লিখবো অটোমেটিক কি হবে? এখানে কাজ হবে। চলে আসবে। বুঝতে পারছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্ষিপ্ত আকারে গেল, তাই তো? জি। এবার আমাদের কিছু কাজ থেকে যায় না? কি কাজ থেকে যায় বলেন দেখি? বলেন। আমরা এতক্ষণ যা শিখলাম সেটা জি। দিয়ে আমরা একটা চার্ট তৈরি করব। কি করব? চার্ট তৈরি করব। ভাউচার তৈরি করব। কি করব? ভাউচার। ভাউচারের আমরা শুধু প্রথম লাইন কিছু লিখবো না, প্রথম লাইনও লিখবো। যেমন প্রথম লাইন পরে লিখি, আগে শিরোনাম লিখি। শিরোনাম কি লিখবো প্রথমে? ক্রমিক। ক্রমিক। এরপরে বিবরণ। বিবরণ। বিবরণের ঘরটা বড় দরকার, আমি এখান থেকে নিয়ে কি করলাম? মার্চ করলাম। টান দিয়ে নিয়ে নিলাম। আমার যতদূর খুশি ততদূর কি লম্বা করে নিতে পারবো। বিবরণ দিলাম। এরপরে পরিমাণ দিলাম। জি। এরপরে দর। দর। এরপরে মূল্য। মূল্য। বুঝতে পারছেন? আর জি। একটা ঘর এমনি মন্তব্য হিসেবে লিখে দিলাম। বুঝতে পারছেন? এর অর্থ হলো আমার ঘর এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসলো। আমি শুরুতে জি। শিরোনাম যখন লিখবো, আমি পুরোটাকে মার্জ করে নিলাম, মার্জ সেন্টার করে জি। নিলাম। এখন আমি এখানে লিখে দিলাম।
আইটি সেন্টার। বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন এখানে বিষয়টা সামনে চলে আসলো, এই জন্য বলতেছি। আমরা দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য কি ব্যবহার করেছি মনে আছে? লাইন চেঞ্জ করার জন্য বা নতুন প্যারা নেওয়ার জন্য আমরা ইন্টার ব্যবহার করেছি না? জি এখানে ইন্টার ব্যবহার করলে আসবে না, কি করতে হবে বলেন? অ্যারো ব্যবহার করতে হবে, হ্যাঁ, অ্যারো চিহ্ন, অ্যারো বাটন। কি ব্যবহার করতে হবে বলেন? অ্যারো বাটন, অ্যারো। অল্টার ইন্টার কি? অল্টার জি ইন্টার। কি অল্টার অল্টার প্লাস ইন্টার। ইন্টার। অল্টার ইন্টার করলে নিচের লাইনে আসবে, অন্যথায় নিচের লাইনে আসবে না। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। আইটি সেন্টার ঢাকা। ঢাকা। বুঝতে পারছেন? জি তাহলে এবার আমি চাচ্ছি এই সবগুলো লাইন কি মিডিলে আসবে। কোথায় আসবে? মিডিল। আমি মিডিল। এখান থেকে মিডিল করে নিলাম, এখান থেকে মিডিল করে দিলাম। এবার ক্রমিক নাম্বার কিভাবে দিব বলেন দেখি? প্রথমে গিয়ে মুড টাইপ করার লাগবে, হ্যাঁ, জেনারেল থেকে টাইপ মোডে নেওয়ার লাগবে। প্রথম আগে টেক্সট করে নিতে হবে, কি টেক্সট। জি এরপরে 01, এরপরে 02, 02। মানে এটাকে নিয়ে আমরা কি করব? ভাগ করে নিব 10 পর্যন্ত। আমরা চাই 10 পর্যন্তই থাক, ঠিক আছে? জি 10 পর্যন্ত থাক। আমার প্রত্যেকটার পরিমাপ কি দরকার? প্রত্যেকটা কি দরকার? পরিমাপ। আমি মূল্যর পরিমাপটা নিয়ে নিলাম। মূল্যর পরিমাপটা এখান থেকে কিছু লেখা নেই তাই আসতেছে না। বুঝতে পারছেন? জি এটা কেটে দিলাম। তাহলে আমরা বিবরণ কি দিব বলেন? পণ্যের নাম। কিবোর্ড, জি যদিও এটা কিবোর্ড হবে। আচ্ছা, মাউস, মাউস। মনিটর, স্পিকার, মাদারবোর্ড, হার্ড ডিস্ক। র্যাম, হার্ড ডিস্ক। এরপরে পাওয়ার বলেন। সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই। ইউএসবি কেবল। আচ্ছা, কেবল বাদ থাক। আমরা এখানে হলো ক্যাচিং, আর হলো আরেকটা কি দিব? ইউপিএস দিলাম। স্পিকার দেওয়া হয়েছে। জি আচ্ছা, আমরা একটু ছোট করে নিলাম আমাদের দেখার সুবিধার জন্য, ঠিক আছে? আচ্ছা, জি মনে করেন এখানে একটা কম্পিউটার তৈরি করার জন্য না, ব্যবসায়িক লেনদেন, সেই হিসাবে আমরা পরিমাপ লিখি। তার আগে আমরা যেটা করব মূল্য। কি করব? মূল্যটা মূল্য। আমরা করে নিব। কি করব দেখেন,
ইকুয়াল কি ইকুয়াল ইকুয়াল। পরিমাপ গুণ দর। আরে জি পরিমাপটা কোথায় আছে? C3। তাহলে এখানে ইকুয়াল C3 ইন্টু D3, C3 ইন্টু জি D3। D3 চাইলে সরাসরি লিখতে পারি অথবা ক্লিক করতে পারি। আমরা ক্লিক করলাম, C3 ইন্টু D3 D3, এন্টার, চলে আসলো। আমরা এটাকে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমরা জি এটাকে অটোসাম করে দিলাম। বুঝতে পারছেন? জি এবার আমরা কি করব? এই পুরাটাকে আমরা কি একটু মার্ক করে ফেলবো। কি করব? মার্ক। বর্ডার করে দিলাম। বুঝতে পারছেন? জি এবার আমাদের কাজ হলো লেখা। কিবোর্ড পরিমাপ একজন বলেন। 5। 5টা, আচ্ছা। মাউস 10টা, 10। মনিটর 3। স্পিকার 2। মাদারবোর্ড 1টা। র্যাম 1টা, 8টা। হার্ড ডিস্ক 1টা। পাওয়ার সাপ্লাই 6টা। ক্যাচিং 2টা। ইউপিএস 3টা। তাহলে আমাদের এখানে কি লেখা হলো? পরিমাপ লেখা হলো, এখনো দর লেখা জি হয়নি। কি হয় নাই? দর লেখা হয়নি। দর কত? কিবোর্ডের মূল্য 550, ধরেন জি 50। দেখেন 5টা কিবোর্ডের মূল্য এখানে চলে আসলো। মাউস, জি মাউসের মূল্য স্বাভাবিকভাবে যদি ধরি তাহলে 250 ধরলাম, জি 250। মনিটর 14,500। এখানে দেখেন হ্যাশ চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন? জি কারণ কি বলেন দেখি? জায়গায় সংকুলন হয়নি। এর যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা ওর সংকুলন হচ্ছে না, ওর জন্য জায়গা বাড়িয়ে দিতে হবে। এই জন্য বাড়িয়ে দিলাম, দেখেন লেখা চলে আসলো। জি স্পিকার 450 টাকা করে। মাদারবোর্ড ধরেন 12,000 টাকা। র্যাম 3,500 টাকা। হার্ড ডিস্ক এটা ধরেন 4,500 টাকা। পাওয়ার সাপ্লাই ধরেন 1,800 টাকা। ক্যাচিং এটা ধরেন 2,000 টাকা। ইউপিএস ধরেন 4,500 টাকা। তাহলে দেখেন আমরা পরিমাপ দিলাম, দর দিলাম, পরিমাপ আর দর দিলাম। 10 এখানে প্রত্যেকটার মূল্য চলে আসলো, এমনকি সর্বমোট কত টাকা সেটাও চলে আসলো। কত আসলো? জি 1,35,950 টাকা। বুঝতে পারছেন? জি তো এইরকম ভাবে আপনারা সকলে আগামী ক্লাসের আগে, আগামী ক্লাসের আগে আগে আপনারা এরকম কি করবেন বলেন দেখি? ভাউচার তৈরি করব। একটা দোকানের নাম দিবেন। এমনকি আমি এই যে আইটি সেন্টার দিয়ে যে কম্পিউটার কেন্দ্রিক লিখলাম, এর মানে আপনাদের সবাইকে যে এগুলোই লিখতে হবে বিষয়টা এরকম না। কেউ মুদি জি দোকানদার হবেন, কেউ বা অন্যান্য মোবাইলের দোকানদার হবেন, বা এই জাতীয় যে যেভাবে পারেন আপনার মতো করে, মানে এখান থেকে হুবহু কপি করতে হবে, কারো মতো করতে হবে, বিষয়টা এরকম না। বুঝতে পারছেন? জি পারা যাবে ইনশাআল্লাহ। 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 জি বলেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ।